নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। বর্তমান মণ্ডল সভাপতির অনুগামীদের হাতে আক্রান্ত প্রাক্তন মণ্ডল সভাপতির 2 অনুগামী। ঘটনা সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে। ঘটনা চরিলামের রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘটনা রবিবার রাতে সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে একটি চায়ের দোকানে যান চরিলামের প্রাক্তন মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের ঘনিষ্ঠ বলে পরিচিত একান্ত মজুমদার। তার অভিযোগ, সে মুহূর্তে রাজেশ দেবনাথ এবং খোকন দেবনাথ সহ 5 থেকে 6 জন চরিলামে বর্তমান মণ্ডল সভাপতি তাপস দেবনাথের নামে স্লোগান তুলে সে চায়ের দোকানের সামনে হাজির হয়। তারা একান্ত মজুমদারকে বেধড়ক মারধর করে, এমনকি তাকে প্রাণে মারার হুমকিও দেয় তারা। সে সময় একান্ত মজুমদারকে বর্তমান মণ্ডল সভাপতির অনুগামীদের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য এগিয়ে আসে রঞ্জিত দেবনাথ নামে প্রাক্তন মণ্ডল সভাপতির এক ঘনিষ্ঠ। তাকেও নাকি বেধড়কভাবে মারধর করা হয় বলে অভিযোগ করেন একান্ত মজুমদার নিজেই। পরে আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। একটি মারপিটের ঘটনা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। আইসি আওয়ার পরে আমি স্কুটিটা থামাই সাগাইতেছি, এমন টাইমে রাজেশ দেবনাথ আর খোকন দেবনাথ কইয়া তারা আয়া আমার উপরে বিরাজানি কোথাচ্ছে আমি এখানে কী করতে আছি, এগুলোতে ভাগদাম। তারপরে আমার গলা চিপ দিয়ে ধরছে। তারপরে চিপ দেওয়ার পরে এগুলো আমার পেছনতে 2-3টা লাথি মারছে। মারার পরে বলেছে এগুলোতে ভাগ নাইলে মেরালাম, তার মালিক ফেলে আমার মারছে। তারপর আমার গলার মধ্যে একটা চেন আসলো, চেনটা পর্যন্ত তারা নিয়ে গেছে। রাজেশ দেবনাথ খোকন দেবনাথ কে? তারা তো সিলাই কইয়া যেতেছিল যে তারা নাকি তাপস দাসের লোক কইয়া, যে এখন রাজকুমার দেবনাথ ক্ষমতা নাই, যার কারণে আমার মারধর করছে। তোমার নাম কি? আমার নাম একান্ত মজুমদার। কোনখানে বাড়ি তোমার? আমার দজপুর আমতলি। তারা কয়জন আসলো? তারা 5-6 জন আসলো। তার মধ্যে 2 জনরে আমি চিহ্নিত করছি, বাকিরা আমি চিনি। খোকন দেবনাথ আর রাজেশ যে দেবনাথ আছে, তারা 2 জনে আমার মারধর করছে। তারা হাতে কিছু আসলো না? তারা হাতেও তো লাঠি টাঠি আসলো, লাঠি টাঠি দেওয়া পেছন দিয়ে 4-5 জনে মারছে, আর তারা আমার সামনের দিকে মারছে। লাস্টে আমার গলার চেনটা নিয়ে গেছে নিয়ে। এই ঘটনায় আবারও চরিলামে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শান্তন টিভি। অল্পেতে রক্ষা পেল চরিলাম বাজার এবং জাতীয় সড়ক সংলগ্ন গ্রামীণ ব্যাংক পাড়া সহ গোটা এলাকা। আচমকাই হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে গ্রামীণ ব্যাংকের সামনে সড়কে। অল্পেতে রক্ষা পায় পথচারী সহ এলাকার মানুষ। খবর দেওয়া হয় চরিলাম বিদ্যুৎ কল সেন্টারে। খবর পেয়ে চরিলাম বিদ্যুৎ কল সেন্টারের কর্মীদের পাশাপাশি বিশ্রামগঞ্জ বিদ্যুৎ ইলেকট্রিক সাব ডিভিশনের ম্যানেজার বাইতুন দেববর্মা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তড়িঘড়ি বিদ্যুৎ পরিবাহী তার পুনরায় জোড়াতালি দিয়ে লাগিয়ে দেওয়া হয়। বছরের পর বছর এভাবে জোড়াতালি লাগানো তার দিয়ে চলছে বিদ্যুৎ পরিষেবা, যার ফলে ঘন ঘন বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এতে করে দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ পথচারীদের। কোনো রকম সময় চরম বিপদের আশঙ্কাও থেকে যায়। চলন্ত অবস্থা বিদ্যুৎ তার আছে না, লাইন হঠাৎ সিরা মারিতে পড়ছে, হঠাৎ করে সিরা পুরো তারটা চলন্ত অবস্থা। হ্যাঁ, কারণ তো আছে, অবশ্যই আছে। চললাম বাজার গ্রামীণ ব্যাংকের পাশে আর কি। বিদ্যুৎ দপ্তর খবর দিছি, স্যার একজন আইসে দিকে। নাগরিককে যদি সচেতন করা যায় তাহলে একটি সরকারকে উচিত শিক্ষা দেওয়া যায়। সোমবার সিআইটিইউর রাজ্য দপ্তরে ত্রিপুরা টেইলার্স ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি কাজল রায়ের স্মরণ সভায় যোগ দিতে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে। এদিন বেলা 11:45 এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন মন্ত্রী মানিক দে ছাড়া উপস্থিত ছিলেন সিআইটিইউর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, ভোটের আগে ভারতীয় জনতা পার্টি নানা প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু ভোটে জেতার পর সমস্ত প্রতিশ্রুতি ভুলে যায় তারা। এক্ষেত্রে জনসাধারণকে যদি সচেতন করা যায় তাহলে একটি সরকারকে উচিত শিক্ষা দেওয়া যায় বলে অভিমত ব্যক্ত করেন তিনি। যেমন একসময় 700 টাকা বামফ্রন দিত, 700 থেকে 1000 টাকা, ওরা বলছে 2000 দেন। তারপর ক্ষমতা আসলো 2000 দেন, আপনারাই লড়াই করেছেন, বলেছে যখন 2000 টাকা দিতে হবে, শেষ পর্যন্ত 2000 টাকা দিতে বাধ্য হয়েছে। আমি দেখলাম প্রশ্ন করে টানলাম এই কারণে, এই যে শ্রমজীবী গরিব পরিবারটির অবস্থাটা কি। এখন গিয়ে এই যে দিল্লির ইলেকশনটা কম্পিটিশন, যে বয়স্ক ভাতা কে কত দেবে, 3টা ইশতেহার শাসক দল প্রকাশ করেছে বিজেপি। প্রথম একটা ইশতেহার
তারপর ধরুন এটা পাল্টা আম আদমি পার্টি কংগ্রেস যখন বললো যে প্রথম যে বিসি বিস্তারটা দিয়েছে বয়স্ক ভাতা, জল, স্কুলের ফেসিলিটি, এগুলি সম্পর্কে যা দিয়েছে, এরা এর থেকে এক ডিগ্রি মানে সামনের দিকে এগিয়ে গিয়ে বিজি বলছে না আমি এত করে দেব। এখন গিয়ে দ্বিতীয় দফায় আবার ওই পার্টিগুলো বলছে না আমরা এর চেয়ে বেশি দেবো, আরো 200 টাকা করে বাড়িয়ে দিলেন। কম্পিটিশন আমি লক্ষ্য করলাম। পরশু দিন আবার এটাকে ধরো আমার দুই পটেই বললো যে তারা যা বলেছে আমরা তো এটা দিতাম, আমরাই চালু করেছি, আমরাই লাগু করেছি, আমরা এটাকে আরো বাড়িয়ে দেবো। আবার গতকাল না পরশু আবার বিজেপি আরেকটা বের করে বলছে না আমি এর চেয়ে বেশি দেবো। মানে কি, ভোট এসছে, সরকার ধরে রাখতে হবে, জনগণের দরকার আছে, ভোট ছাড়া জিততে পারবো না, কাজেই এটা ছাড়া জিতা সম্ভব না, কাজেই এখানে গিয়ে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে। কিন্তু তার আগে কিন্তু তাদের মস্তিষ্কে থাকে না, তার আগে মানুষ মরলো আর জীবিত আসবো কি অবস্থা মানুষের ভাবার অবকাশ নেই, তারা ভাবেও না, চিন্তাও করে না। তাহলে যখন তাদের ভোটের দরকার তখন সেটা ভাবে। তো নাগরিকরা যদি সচেতন হয়, নাগরিকদের যদি সচেতন করা যায়, তাহলে কিন্তু একটা সরকারকে উচিত শিক্ষা দেওয়া যায় যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে থাকে। সিপিআইএমের 24তম রাজ্য সম্মেলন শুরু হতে চলেছে আগামী 29 জানুয়ারি। 31 জানুয়ারি পর্যন্ত চলবে এই রাজ্য সম্মেলন। এই রাজ্য সম্মেলনকে সামনে রেখে সোমবার বেলা 11:30 নাগাদ সিপিআইএমের খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। খোয়াই জেলা কার্যালয়ে এই রক্তদান শিবির সূচনা করেন সিপিআইএমের খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস সহ আরও অনেকেই। সময়ে আমাদের পার্টির সম্মেলন প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে আমাদের গোটা রাজ্যেই ব্রাঞ্চ স্তরের সম্মেলন শেষ করে অঞ্চল স্তরের সম্মেলন করে আমরা মহকুমা এবং রাজ্যের 8টি জেলার সম্মেলন শেষ হয়েছে। আগামী 29 থেকে 31 জানুয়ারি আগরতলা টাউন হলে আমাদের রাজ্য সম্মেলন। এই সম্মেলনকে সফল করে তোলার আহ্বান জানিয়ে আমরা খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে আজ এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। কতজন রক্ত দেবেন আজকে? আমরা শুরু করেছি এই সময়, এখন দেখা যাক। আমরা আশা করছি ভালো সংখ্যক আমাদের কমরেডরা আজকে রক্তদান করবে। 18 নং ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্রে ধনন্তরী গর্ভবতী মায়েদের সম্মাননা এবং পুষ্টিকর খাবার বিতরণ করলেন 18 নং ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত। তিনি বলেন, রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন প্রকল্প রয়েছে, এ সমস্ত প্রকল্পগুলো সম্পর্কে অবগত করানো প্রয়োজন গর্ভবতী মায়েদের, যাতে করে গর্ভবতী মায়েরা সে সমস্ত প্রকল্পগুলো সুবিধা উপভোগ করতে পারে। গোটা প্রক্রিয়াটি নিয়ে কাজ করে চলেছে আশা কর্মীরা। এর সঙ্গে স্বসহায়ক দলকে যুক্ত করে গোটা প্রক্রিয়াটি আরও সফলতার সঙ্গে চালিয়ে যাওয়ার সম্ভাবনা বলে অভিমত ব্যক্ত করেন কর্পোরেটর অভিষেক দত্ত। মাদার রেজিস্ট্রেশন কেন দরকার এটা বুঝতে হবে আগে। স্টেট বেনিফিট, সেন্ট্রাল বেনিফিট আছে, মাদের কেয়ার আছে যেগুলো আশারা নেয়, এবং এর আফটার বার্থ চাইল্ড কেয়ার আছে যারা আশারা নেয়, বিভিন্ন বেনিফিটের ব্যাপার আছে, ওটা বুঝিয়ে বলতে হবে। মুভমেন্টের মধ্যে ইনভলভমেন্ট করতে হবে আমাদের এই এসএসজি গ্রুপদেরকে, কারণ এরা প্রাথমিক ভিতরে কাজটা করে, গ্রাউন্ড লেভেল ওয়ার্ক ওরা করে, ওদেরকে ইনভলভ করতে হবে, আশাদের সঙ্গে ওদেরকে ইনভলভ করতে হবে, বিভিন্ন এনজিওকে ইনভলভ করতে হবে, এইভাবে চলতে হবে। একলা একলা চললে কোনোদিনও কোনো জায়গায় একলা হতে পারে, বড় হতে পারে না, নিয়ম এটা। তাই আমি বলবো যে সিএচও আছে, আপনারা সবাই, আমাদের এসএসজি এখানে সিআরপি অফিসার আছেন উনি রেখা দেববর্মা মহোদয়, এবং আমাদের মাস কমিটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন উনি। আমরা বলবো যে একসঙ্গে মিলে সবাই মিলে কাজ করতে হবে। হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামী 29 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে 35তম রাজ্য শিল্প ও বাণিজ্য মেলা। 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। এবারে এই মেলায় স্টল বসাচ্ছে লংতরাই গুরু মশলা কোম্পানি। আপনার ঘর বৃদ্ধাশ্রমের বৃদ্ধা মায়েদের উপস্থিতিতে 29 জানুয়ারি এই স্টলের আনুষ্ঠানিক সূচনা হবে। এই বৃদ্ধাশ্রমের কল্যাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়াও প্রতিদিন নানা কর্মসূচি রয়েছে এই লংতরাই গুরু মশলা কোম্পানির তরফে। রয়েছে উলুধ্বনি, শঙ্খধ্বনি, বেলুন ফুলানো, সরাসরি রান্না প্রতিযোগিতাও।
3 থেকে 12 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের জন্য রয়েছে বসে আঁকো ও কুইজ প্রতিযোগিতা। এদের মধ্যেও থাকছে নানা প্রতিযোগিতা। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন লংতরাই গরু মশলার কর্ণধার রতন দেবনাথ। তিনি বলেন, এছাড়াও প্রতিদিন 1000 টাকার গরু মশলা কেনাকাটার উপর রয়েছে একটি করে লাকি ড্র কুপন। প্রতিদিন রাত 8টায় লাকি ড্র এর মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের তরফ থেকে প্রতি বছর একখানা মেলা হয়, শিল্প বাণিজ্য মেলা। সেটা এবারে শুরু হচ্ছে 29 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমরা প্রতি বছর সেখানে অংশগ্রহণ করি, এই বছরও তার থেকে ব্যতিক্রম নয়, আমরা এই বছরে অংশগ্রহণ করছি। আমাদের স্টল নাম্বার হচ্ছে C12 এবং D12। এই স্টলে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা করব, তার জন্য আপনাদের মাধ্যমে সেটা পৌঁছে দেওয়ার জন্য সকলের কাছে। প্রথমত আমরা প্রথম দিন আমাদের বটজলাস্থিত যে আপনাঘর বৃদ্ধাশ্রম রয়েছে, সেই বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের দিয়ে আমাদের এই মেলা প্রাঙ্গণে যেই মঞ্চ আমাদের যে স্টল রয়েছে সেই স্টলের উদ্বোধন হবে এবং তাদেরকেও আমরা কিছুটা তাদের যেই বৃদ্ধাশ্রমে সহযোগিতা করার জন্য আমরা কিছুটা আর্থিক সাহায্য ওনাদেরকে করব। এরপর প্রতিদিন আমাদের এই মেলা প্রাঙ্গণে আমাদের স্টলে থাকছে শঙ্করধ্বনি, উলুধ্বনি, বেলুন ফোড়ানো, বল থ্রো ইত্যাদি মনোরঞ্জনমূলক বিভিন্ন প্রতিযোগিতা থাকবে পুচকা খাওয়া, রসগোল্লা খাওয়ার ইত্যাদি প্রতিযোগিতা। তাছাড়া সমাজের বিভিন্ন স্তরের লোকদেরকে আমরা সম্মাননা দেবো এই স্টলের মধ্যে। সেখানে আপনাদের যারা সাংবাদিক ভাইরা কাজ করছেন তাদেরকে আমরা একটা নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্য দিয়ে আপনাদেরকে সম্মাননা করব এবং সেখানে আমরা প্রাক্তন সৈনিক যারা দেশের জন্য কাজ করছেন তাদেরকে আমরা সম্মাননা করব। কলকাতার বোলপুর শান্তিনিকেতনে আর্ট সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতায় ব্যাপক সফলতা পায় চিত্রাঙ্কন। 9 থেকে 10 জানুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতের 10টি রাজ্য এবং নেপাল থেকে 350 জন প্রতিযোগী অংশ নেন। চূড়ান্ত প্রতিযোগিতায় 6টি বিভাগে 30 জনকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে 9টি পুরস্কার পেয়েছে চিত্রাঙ্কন। এই সাফল্যে চিত্রাঙ্কনের শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়েছে। বিশালগড় প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে তাদের এই সফলতার চিত্র তুলে ধরেন চিত্রাঙ্কনের চেয়ারম্যান কৃষ্ণকান্ত দেবনাথ, সভাপতি সুমন ভৌমিক, সম্পাদক সুশান্ত দেবনাথ সহ সম্পাদক টোটন মজুমদার। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন দীক্ষিতা রায়, প্রিয়াশা সাহা, ঋষিতা সাহা, অনুষ্কা রায়, সাইফুল ইসলাম, পৌলমী ভদ্র, দীপ চক্রবর্তী, সুস্মিতা ভৌমিক, রামানুজ সাহা, বৃষ্টি সাহা। এদিনের সাংবাদিক সম্মেলনে শিক্ষার্থী সহ অভিভাবক প্রত্যেকে উপস্থিত ছিলেন। আগে আর্ট সোসাইটির উদ্যোগে সারা ভারতব্যাপী এবং আমাদের এশিয়া মহাদেশের কিছু দেশ নিয়ে একটা আন্তর্জাতিক স্তরে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল। চিত্রাঙ্কন আর্ট স্কুলের উদ্যোগে 300 থেকে 350 ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে প্রাক চূড়ান্তে 43 জন ছাত্রছাত্রী কলকাতা বোলপুর শান্তিনিকেতনের জন্য নির্বাচিত হয়েছিল। গত 9 জানুয়ারি কলকাতায় শান্তিনিকেতনে প্রথম দিন স্ক্রল পেন্টিং হয়েছিল সকল ছাত্রছাত্রীদের নিয়ে। তারপর দ্বিতীয় দিন 10 জানুয়ারি 2025 ইংরেজি চূড়ান্ত প্রতিযোগিতা হয়েছিল সারা ভারতব্যাপী এবং আমাদের প্রতিবেশী দেশগুলির ছাত্রছাত্রীদের নিয়ে। ওই চূড়ান্ত প্রতিযোগিতায় আমাদের চিত্রাঙ্কন আর্ট স্কুলের একটা বিরাট সাফল্য আসে। টোটাল ওইখানে 6টা গ্রুপে টপ 5 করে 6টা গ্রুপে টোটাল 30 জনকে পুরস্কৃত করা হয়েছিল। এর মধ্যে আমাদের বিশালগড়ের চিত্রাঙ্কন আর্ট স্কুলে 6টা বিভাগের টোটাল 9টা রবীন্দ্রনাথ ট্যাগর অ্যাওয়ার্ড এসেছে। দক্ষিণ বাধারঘাট চারিপাড়া রামঠাকুর পাড়ার শ্রী শ্রী রাম নিবাস আশ্রমে 75তম বাৎসরিক উৎসব শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের শুভ জন্মতিথি উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 1 ফেব্রুয়ারি সকাল থেকে অনাথ শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং দুপুরে তাদের প্রসাদ বিতরণ করা হবে। রবিবার সকালে 10টা থেকে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যা 6টায় ত্রিপুরার বিশিষ্ট শিল্পীদের নিয়ে ভক্তিমূলক গানের অনুষ্ঠান পাশাপাশি অন্যান্য কর্মসূচিও পালন করা হবে। সোমবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে গোটা বিষয়টি তুলে ধরা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমের
75তম বাৎসরিক উৎসব উপলক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলন। আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যের এমনকি ত্রিপুরার বাইরেও সমস্ত গুরু ভাই বোন ধর্মপ্রাণ ভক্ত এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমাদের আশ্রমের পক্ষ থেকে আগামী 1 ফেব্রুয়ারি থেকে আমাদের আশ্রমের বাৎসরিক উৎসব উদযাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যাতে সারা ত্রিপুরা রাজ্য এবং এমনকি ত্রিপুরার বাইরেও যে সমস্ত গুরু ভাই বোন এবং ধর্মপ্রাণ ভক্তরা আছে ওনারা যাতে আমাদের উৎসবে অংশগ্রহণ করে, সেই জন্য আজকের আমরা এই সাংবাদিক সম্মেলন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।